চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি সড়কের অন্যতম ব্যস্ততম অংশ অক্সিজেন এলাকায় শীতল ঝর্ণা খালের উপর নির্মিত একটি সেতু বৃহস্পতিবার ভোর ৬টার দিকে হঠাৎ ভেঙে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এতে সড়কের একপাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং সীমিত পরিসরে অন্য পাশে গাড়ি চলাচল করলেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। স্টারশিপ গলির পাশে অবস্থিত সেতুটি নগরের ২ নম্বর গেট থেকে অক্সিজেন এলাকার সাথে যোগাযোগের একটি প্রধান পথ। এই সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে, যার মধ্যে রয়েছে পোশাক কারখানার পরিবহন, শিক্ষা প্রতিষ্ঠানের যানবাহন ও সাধারণ যাত্রীবাহী যান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২ জন প্রকৌশলী জানান, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় শীতল ঝর্ণা খাল সম্প্রসারিত হলেও সেতুটির কাঠামো অপরিবর্তিত ছিল। ইটের তৈরি এই পুরনো সেতু ধীরে ধীরে খালের পানি প্রবাহের চাপে দুর্বল হয়ে পড়ে। বর্ষার পানি তীব্র প্রবাহ এবং গতরাতের ভারী বৃষ্টিতে সেতুর দুই পাশের মাটি সরে গিয়ে ভাঙনের সৃষ্টি হয়। সিটি কর্পোরেশন প্রধান প্রকৌশলী আনিসুর রহমান জানান, সেতুটি ১৯৮০ সালে নির্মিত হয়েছিল এবং দীর্ঘদিন ধরে এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। খাল প্রশস্ত করার পর ঝুঁকিপূর্ণ অবস্থা আরও বেড়ে যায়। তিনি জানান, ইতোমধ্যে সেতু সংস্কারে ৫ কোটি টাকার একটি প্রাক্কলন করা হয়েছে এবং দরপত্র আহ্বানের প্রস্তুতি চলমান। যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শুরু হবে। ঘটনার পর সড়কের একপাশ দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে এবং অন্য পাশে সীমিত পরিসরে যানবাহন চললেও তা চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বায়েজিদ বোস্তামি থানার উপপরিদর্শক শামসুল ইসলাম বলেন, সেতুর একটি অংশ ভেঙে যাওয়ার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে, তবে অপর অংশটিও ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে যাত্রী ও চালকেরা সেতুর দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। মোটরসাইকেল আরোহী বেলায়েত হোসেন বলেন, জরুরি কাজে সড়কটি ব্যবহার করতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে। সেতুটি যদি দ্রুত সংস্কার না করা হয় তাহলে পুরো এলাকা জুড়ে যান চলাচলে অচলাবস্থা সৃষ্টি হতে পারে। সেতুটি নগরের এক গুরুত্বপূর্ণ সংযোগ পথ হওয়ায় এই বিপর্যয় শুধু তাৎক্ষণিক সমস্যা নয়, বরং দ্রুত সমাধান না হলে এটি দীর্ঘমেয়াদী যোগাযোগ সংকটে রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে পুরো ঘাঁটিতে লকডাউন জারি করা হয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস এপি। ঘাঁটির ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে বলা হয়, ঘটনাস্থলে হতাহতের খবর পাওয়া গেছে, তবে এখনো পর্যন্ত কতজন আহত বা নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। এপি জানিয়েছে, সামরিক ঘাঁটিটি জর্জিয়ার আটলান্টা শহর থেকে প্রায় ৩৮৬ কিলোমিটার দূরে অবস্থিত। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে সামরিক সদস্যরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, নিরাপত্তার স্বার্থে আশপাশের স্কুলগুলো সতর্কতামূলক লকডাউনের আওতায় আনা হয়েছে। ঘাঁটির লেফটেন্যান্ট কর্নেল অ্যাঞ্জেল টমকো বলেন, আমরা এখনো পরিস্থিতি মূল্যায়ন করছি, এখনো নিশ্চিত হতে পারিনি সক্রিয় বন্দুকধারী আছে কিনা। এফবিআইয়ের আটালান্টা অফিস জানায়, তারা ঘটনাটি সম্পর্কে অবগত এবং ঘটনাস্থলে এখনও পরিস্থিতি সক্রিয়। ঘটনার প্রতিক্রিয়ায় জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছেন, আমরা আহতদের, তাদের পরিবার এবং যারা দায়িত্ব পালন করছেন তাদের কথা হৃদয়ে ধারণ করছি এবং প্রার্থনা করছি। জর্জিয়া সবাইকে সেই একই প্রার্থনায় সামিল হওয়ার আহ্বান। এদিকে কংগ্রেসম্যান বাডি কার্টার যার নির্বাচনী এলাকা ফোর্ট স্টুয়ার্ট ঘাঁটিকে অন্তর্ভুক্ত করে জানান, আমি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আহতদের, তাদের পরিবারের এবং সাহসিকতার সাথে দায়িত্ব পালন করা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য প্রার্থনা করছি। ঘটনার প্রকৃত কারণ ও হামলাকারীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। নিরাপত্তা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে। আমরা সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে এসেছি। আমরা এক দফা এক দাবি নিয়ে এসেছি, সেটি হচ্ছে বিএমডিসির আদলে বাংলাদেশ সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠন। একটি আইন কাউন্সিল গঠনের জন্য আমরা আজকে ৩৮তম দিন আন্দোলন করে যাচ্ছি। পরিস্থিতি অনুযায়ী কর্মসূচি আসবে, পরিস্থিতি দেখে তারপর কর্মসূচি দেওয়া হবে। আমাদের একটি দাবি, সেটি হচ্ছে কাউন্সিল গঠন। আমাদের ক্লাস সবকিছু বন্ধ, এমনকি আমাদের ৩৬তম বেচ, নতুন যে বেচ সেটা ভর্তি পরীক্ষা দিয়ে গত জুলাইয়ের ১৪ তারিখে তাদের ভর্তি সেই ডেট ছিল, কিন্তু আমরা এই আন্দোলনের সাথে আমাদের দাবি আদায়ের সাথে তাদেরকে আমরা এখনো ভর্তি হওয়ার সুযোগ দিইনি। এটা আমরা প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি যে তাদের ভর্তি হওয়ার আমরা সুযোগ দিতে চাই, কিন্তু সেই সুযোগ প্রশাসন আমাদেরকে তাদের তৈরি করার সুযোগ দিচ্ছে না, যে কারণে আমরা তাদের ক্যাম্পাসে আসার সুযোগ দিচ্ছি না। আমরা আমাদের জীবনকে হুমকির মুখে ফেলে দিতে চাই না। আমরা যে ৩৫টা বেচ আমাদের সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেলে ভর্তি আছি, তাদের জীবন যেমন আজকে কি বিভিন্ন হয়রানিমূলক করছে, আমরা চাই না আরও একটা নতুন বেচ আছে সেই হয়রানির সম্মুখীন হোক। আমরা আমাদের দাবি আদায় করে তাদেরকে এই হয়রানি মুক্ত একটা ক্যাম্পাস উপহার দিতে চাই। ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সিটি
মন্ত্রণালয়ে পাঠাইছি যাতে সেই শিক্ষিত আদলে তারা ভর্তি কার্যক্রমটা আর একটু পেছনে নিয়ে যায়। কিন্তু আমরা নিজেদের কোনো সেরকম মূল্যায়ন পাচ্ছি না। এই মূল্যায়ন পাওয়ার জন্যই আমরা এই 38 জন ধরে আন্দোলন করছি। এই আন্দোলনের কারণে আমাদের এই সেশনটার কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। বাস্তবায়ন হচ্ছে ততদিন আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আমি ডক্টর ইউনূস সাহেবকে পছন্দ করি এই জন্যে, দেশে বিশেষে তার একটা সুনাম আছে, তার হাত থেকে একটি ভালো কাজ হবে। এই যে প্রত্যাশার জায়গা বললেন, তার ভিতরে অন্যতম হচ্ছে তার হাত দিয়ে আমরা একটা ভালো নির্বাচন করতে চাই। 24 গণঅভ্যুত্থান সম্বন্ধে যে লক্ষ্য নিয়ে আন্দোলন, সেটা 16 বছরের আন্দোলন। সর্বশেষ জুলাই এবং আগস্টে আমাদের ছেলে মেয়েরা তাদের বুকে রক্ত ঢেলে দিয়েছে, সাধারণ মানুষ বুকে রক্ত দিয়েছে, কৃষক শ্রমিক তারা বুকে রক্ত দিয়েছে, শিশুরা পর্যন্ত বুকে রক্ত দিয়েছে। এই সকল শহীদদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। মহান আল্লাহ দরবারে মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাদের পেশ নসিব করে। যারা আহত হয়েছেন, আল্লাহ যেন তাদের সুস্থতা দান করে। আমরা যেন যারা এই বয়সে যারা আছি, তারা 71 দেখেছি, সক্রিয়ভাবে তাদের সঙ্গে অংশগ্রহণ করেছি। যুদ্ধকালীন সময়ে মৃত্যু কত নির্মম সেটা আমরা দেখেছি। 90 গণঅভ্যুত্থানে আমরা সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছি, সেই সময় আমরা ছাত্র নেতা। আর 24-এর এই মহান গণঅভ্যুত্থানে এই যে 3টি পিরিয়ড ইতিহাসের মহান দিক, এটি সবটাই হচ্ছে স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্যে, মানুষের অধিকারের জন্যে এই আন্দোলন। এবং লক্ষণীয় বিষয়, স্বাধীনতা পরবর্তীতে জনাব শেখ মুজিবুর রহমান সাহেবের কাছ থেকে জাতি যা প্রত্যাশা করেছিল সেটি পায় নাই। শুধু হতাশ হয় নাই, পায় নাই এটা বললে সম্পূর্ণ বলা হবে না। তিনি নিজে তার বক্তৃতায় স্বীকার করেছিলেন, লোকে পাই চোরের সোনার খনি, আমি পাইছি এটা একজন চোরের খনি। এটা একজন প্রধানমন্ত্রীর জন্যে, রাজনৈতিক স্মরণীয় বরণীয় ব্যক্তির জন্য, এটা আক্ষেপ বলবো না, সত্যটাই তিনি সেই সময় বলেছিলেন। 40,000 বিরোধী দলের নেতা তার শাসনকালে নিহত হয়েছিল, শহীদ হয়েছিল। ওই শাসনকালে দুর্ভিক্ষ প্রত্যক্ষ করেছে জাতি। না খাওয়ার যন্ত্রণা, না খাওয়ার মৃত্যু, কঙ্কালসার দেহ, এটি না দেখলে বোঝা যায় না। যে জাতির লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিল স্বাধীনতা, গণতন্ত্র এবং দুমুঠো ভাত তারা খাবার পাবে। 72-এর 75 এই সময়টা যারা দেখেনি, শুধু পড়েছে, সবটা জানতে পারবে না। 90-এর গণঅভ্যুত্থানের আগে দীর্ঘ 9 বছর আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শুধু আন্দোলন না, বাংলাদেশের অধিকারের জন্য আমরা এই দেশবাসী লড়াই করেছি। আমরা ছাত্র কর্মী হিসাবে তার সঙ্গে ছিলাম। সর্বশেষ আমাদের জনাব তারেক রহমান, বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন, নিরলসভাবে দিনরাত ত্যাগ করে তিনি যে চেষ্টা করেছিলেন তরুণ ছাত্রদের নিয়ে, তারই প্রতিফলন 24-এ গণঅভ্যুত্থান। 1 মাসের সমাপ্তিকাল আর 16 মাসের দীর্ঘ আন্দোলন সংগ্রামের লড়াইয়ের কাল, 16 বছর। 5,500 নেতাকর্মী, বিএনপিরই, অন্যান্য দলেরও আছে, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, মেহনতি মানুষ যারা বিএনপির সঙ্গে ছিলেন তারা লড়াই করেছেন এবং শাহাদত বরণ করেছেন। 5,500। আমি এই সুদীর্ঘ কালের যে লড়াই, সেই লড়াইয়ের পরিসমাপ্তি 24-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে, তাও 1 বছর হয়ে গেল। প্রত্যাশা কি? প্রত্যাশা তো গণতন্ত্র, প্রত্যাশা তো স্বাধীনতা, প্রত্যাশা তো অধিকার, প্রত্যাশা তো চাকরি, প্রত্যাশা তো খাওয়ার, আমি নির্বিঘ্নে চলাফেরার। এইভাবে যদি আমি দেখি, সে প্রত্যাশা গত 1 বছরের মধ্যে কতটুকু পূরণ করা সম্ভব হয়েছে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, একসময় মিডিয়াতে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, মানে এই সরকার ক্ষমতা নেওয়ার 2-3 মাস থাকুক, কথা হতো যে কমপক্ষে 10 বছর থাকবে এই সরকার, ডক্টর ইউনূস সাহেব, আরো বেশি থাকতে পারে। তারপরে এটি আরো 2-1 বছর পর 5 বছরে নেমে এসছে। এখন আমি সোশ্যাল মিডিয়ার একজন অনুসারী, দেখি, আমি লিখিব কম, 5 বছর 10 বছর না। কিভাবে যাবেন এটি ঠিক করেন,
এই কথাটা লেখে কিভাবে যাবেন ঠিক করেন। তার মানে ডক্টর ইউনূস একটা ভালো নির্বাচনের ব্যবস্থা করে যদি আপনি ফিরতে পারেন আপনার কর্মস্থলে, আপনার বাড়িতে, আপনার নিজের জায়গায়, তাহলে এটা সম্মানজনক হবে। আমি ডক্টর ইউনূস সাহেবকে পছন্দ করি এই জন্যে, দেশে বিশেষে তার একটা সুনাম আছে, তার হাত থেকে একটি ভালো কাজ হবে। এই যে প্রত্যাশার জায়গা বললেন, তার ভিতর অন্যতম হচ্ছে তার হাত দিয়ে আমরা একটা ভালো নির্বাচন করতে চাই। এই নির্বাচনের জন্য বিএনপি আগাগোড়া সমর্থন দিচ্ছে এই সরকারকে। তিনি বলেছেন অতি সম্প্রতি বক্তৃতায়, ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদে ইলেকশন হবে। এই নির্দেশনা তিনি নির্বাচন কমিশনকে দিয়েছেন। নির্বাচন কমিশন যদিও তার আগে থেকে প্রস্তুতি শুরু করেছেন, প্রধান নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যে আমাদের জানিয়েছেন। এখন কথা হচ্ছে কেউ কেউ এই নির্বাচন যাতে না হয় কেউ কেউ বলেই ফেলেছে, তাদের দাবি অনুযায়ী পদক্ষেপ না নিলে নির্বাচন দ্বারা প্রতিহত করবে। এই নির্বাচন না হলে দেশ একটা অনিশ্চিত গন্তব্যের দিকে যাবে। নির্বাচিত সরকার না থাকলে যে কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার ওই সিদ্ধান্ত নিতে পারে না। বিএনপি একমাত্র দল, এখন অন্য অনেক দল আছে, কিন্তু বিএনপি একমাত্র দল যার একেবারে প্রান্তিক পর্যায়ে, সেই বর্ডার পর্যন্ত, আমাদের সাগরে, বন্দরে, নদী নালায় যেখানে 10 জন লোক থাকবে সেখানে এই কমপক্ষে 6 থেকে 7 জন আছে বিএনপির মানুষ। সেই বিএনপি যদি উঠে দাঁড়ায়, পুলিশ লাগবে না। আমি অন্য কোনো দলকে সমালোচনা করছি না, শুধু এতটুকু বলছি, 71-এ যে ভুলটা আপনারা করেছেন তার সংশোধনের একটি পথ আছে সামনে, যদিও এখনো পর্যন্ত আপনারা ক্ষমা চাননি। ক্ষমাটা চান আর নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে অতীতের ভুলটা কিছু হলেও মোচন হওয়ার সম্ভাবনা দেখা দেবে। আর যদি নির্বাচনের নামে, এই প্রতিরোধের নামে রাস্তায় নামার চিন্তা করেন, তাহলে পরে আপনাদের ভুল দ্বিগুণ হিসেবে দেখা দেবে। এক সময় আন্দোলনের স্বার্থে, সংগ্রামের স্বার্থে, লড়াইয়ের স্বার্থে আপনাদেরকে বিএনপির মতো দল সমর্থন দিয়েছিল, পাশে রেখেছিল। কিছুটা হলেও আপনাদের সেই সময় গণমানুষের কাছাকাছি হওয়ার সুযোগ পেয়েছিল। বিএনপির অনেক ক্ষতি হয়েছে ভাবমূর্তিগত দিক থেকে। কেউ প্রত্যাশা করেনি যে একটি স্বাধীনতা ঘোষকের দল, মুক্তিযুদ্ধের নির্মাণকারী দল, বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক সরকার বা দল এইরকম একটি গণধিকৃত দলকে পাশে রাখবে। রেখেছিল জাতীয় স্বার্থে, গণতান্ত্রিক লড়াইয়ের প্রশ্নে। সেটি আপনারা মনে রাখলে ভালো হবে, আপনাদের জন্যে, দেশের জন্যে, মানুষের জন্য। সেটি কিভাবে খনন, আসুন আমরা সবাই মিলে এই সরকার যে উদ্যোগটা নিচ্ছে সেই নির্বাচনকে আমরা সাফল্যমণ্ডিত করি, এবং এই সাফল্যের মধ্য দিয়ে যে সরকার আসবে, আমরা মনে করি সেই সরকার এই দেশের স্বাধীনতা এবং গণতন্ত্র, সার্বভৌমত্ব, মানুষের অধিকার এটা রক্ষা করতে পারবে। অগণিত শহীদ পরিবার আমাদের সাথে যোগাযোগ করেছে, তারা মনে করছেন যে তাদের হয়ে কিছু বলবার আমাদের আছে, এবং তাদের কথাগুলো আমাদের মধ্য দিয়ে আমাদের জবানে তারা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছতে চান। এর কারণ এই ইন্টারিমের একমাত্র ডক্টর ইউনূস ছাড়া অন্য কোনো উপদেষ্টাকে বর্তমান শহীদ পরিবার বা আপামর জনতা আর বাংলাদেশের বলে বিশ্বাস করতে পারেন না। এটা হলো বাংলাদেশের সব থেকে বড় সংকট। সুতরাং আমার পাশে আজকে শহীদ পরিবার দুজন বসবার কথা ছিল, প্রচন্ড জ্যামের কারণে তারা একটু দেরি হয়েছে। তো আপনাদেরকে আজকে আমরা যা বলছি, এটা বাংলাদেশের এই প্রায় ১৫০০ শহীদ, অগণিত আহত যোদ্ধা এবং বাংলাদেশের আপামর মানুষের প্রতিনিধিত্ব করে, আমরা গায়ের জোরে প্রতিনিধিত্ব বলছি না, আমাদের জবান মানুষের কাছে ম্যাচ করে কিনা এটা আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগের মাধ্যমে এই রিঅ্যাকশনটা পাবেন। তো আপনাদেরকে একটু শুধু ঘোষণাপত্র নিয়ে আমরা অনেক বড় ফিডব্যাক দিব না। সবার আগে আপনারা বলি, আপনারা জানেন কোনো অরাজনৈতিক পাটাতন থেকে
এই ঘোষণাপত্র 36 জুলাইয়ের মধ্যে হতেই হবে। এই জন্য আমরা একটা ছোট প্রেশার গ্রুপ হিসেবে আমাদের তরফে এমন কিছু নাই যে আমরা করি না, এবং আমরা তবুও এই সরকারকে ধন্যবাদ জানাই যে আমরা যখন চূড়ান্ত আলটিমেটাম দিয়েছি, এই আলটিমেটাম তো আর আমাদের একার আলটিমেটাম না, সারা বাংলাদেশের 18 কোটি মানুষের কথা ছিল, এবং সেটাকে তারা সম্মান করে যে কোনোভাবেই হোক তারা একটা ঘোষণাপত্র দিয়েছেন। এই ঘোষণাপত্রের ঐতিহাসিক যে জায়গা তারা সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে দিয়েছেন। বৃষ্টির মধ্যে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছে। অসাধারণ রাজনৈতিক সমঝোতা হয়ে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে তার পাশে ছিলেন, শহীদ পরিবার ছিলেন। এই উদ্যোগটার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু এরপরে যেটা আমাদের অত্যন্ত কনসার্নের ব্যাপার, আপনারা জানেন এই ঘোষণাপত্রের জবান কিভাবে হবে, এই ঘোষণাপত্রে মানুষের শরীকানা কেমনে নিশ্চিত হবে, এইটা জানবার জন্য 3 তারিখ, অগস্টের 3 তারিখ আমরা সরকারের 2 জন উপদেষ্টার সাথে জুলাইয়ের বিভিন্ন স্টেক হোল্ডাররা বসেছিলাম একটি সরকারি মিটিংয়ে। সেই সরকারি মিটিংয়ে আমরা উপদেষ্টাদেরকে জিজ্ঞেস করেছি যে এইখানে যে আমাদের দীর্ঘ 200 বছরের ব্রিটিশ বিরোধী লড়াই, যার চূড়ান্ত আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে আমাদের মহান 1947 সালের আজাদির মধ্য দিয়ে, তার সুনির্দিষ্ট তাকে স্বীকৃতি আছে কিনা। আমাদেরকে উপদেষ্টারা বলেছেন যে হ্যাঁ, ব্রিটিশ বিরোধী লড়াই থেকে শুরু করে সমস্ত সিগনিফিকেন্ট ইস্যুর স্বীকৃতি আছে, এবং তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা হতাশ হয়েছি, আমরা বলতে চাই না, বলতে খারাপ লাগে যে উপদেষ্টারা আমাদের সাথে মিথ্যা বলেছেন। আমরা ড্রাফট দেখতে চেয়েছিলাম, তারা বলেছে বিশেষ কারণেই যাতে আমরা ড্রাফটটা না দেখি, তারা আমরা যেন ট্রাস্ট করি। আমরা আজকে আপনাদের সামনে বলতে চাই, প্রধান উপদেষ্টার সেদিনকে বক্তৃতাটা আমরা অন্যভাবে বারবার দেখেছি। আপনাকে প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি কিভাবে দা ওয়ে ইউ টক, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনি কোনটা স্পন্টেনিয়াসলি বলেন, কোনটা ইম্পোজড, এটা বোঝা যায় আপনার কথায়। পুরো যে বক্তৃতাটা, যে স্টেটমেন্টটা, যে ঘোষণাপত্রটা আপনি পড়েছেন, এইখানে আমরা আমাদের ডক্টর ইউনূসকে পাই নাই। আপনাকে মনে হয়েছে যে রাজনৈতিক দলগুলো সবাই মিলে লিখে দিয়ে আপনাকে দিয়ে পড়িয়ে নিয়েছে, কারণ আপনার যে স্পন্টেনিয়াস রিডিং, আপনি যেভাবে কথা বলেন, যেই আর্টিফিশিয়াল কোনো আর্টিকুলেশন ছাড়া কথা বলেন, আমরা সেটা পাই নাই। আমার মনে হয়েছে, আমাদের মনে হয়েছে যে আপনি পড়ে শেষ করতে পারলেই বাঁচেন। আপনাদেরকে প্রথমে বলতে চাই, এই যে রাজনৈতিক দলগুলো আছে, আপনারা তো এই ঘোষণাপত্র বারবার দেখেছেন। সরকারের কয়েকটা অংশজন আমাদেরকে বলেছে যে বড় 2-1টা রাজনৈতিক দল তারা এই ঘোষণাপত্রের ওয়ার্ডিং এখান থেকে একটু চেঞ্জ হয়ে গেলে তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে না। তাহলে সেই রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, সবাইকে প্রশ্ন করছি, আপনারা সবাই মিলেই কি 1947 সালকে খারিজ করে দিয়েছেন? দুইজনে উত্তর দিতে হবে। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে বলতে হবে, দীর্ঘ 200 বছরের লড়াই, সেই 200 বছরের কতগুলো ইভেন্ট, সেই 85 থেকে শুরু করে আমাদের সেই সিপাহী বিপ্লব, এরপরে আমাদের কত কর্তা সত্তা, আমাদের কত জীবন, আমাদের পূর্বপুরুষ গাছের সাথে ফাঁসিতে ঝুলেছে এই আজাদির জন্য। আমাদের মঙ্গল পান্ডেরা, হাজী শরীয়তুল্লাহ, আমাদের তিতুমির, হাবিলদার রজবারি, তাদের রক্ত ঝরেছে। তার স্বীকৃতি আপনারা এখানে শুরু করেছেন শুধু এটা বলে যে যেহেতু উপনিবেশবাদী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতা, এই যে উপনিবেশবাদী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা থেকে যে একটা রাষ্ট্র বাসনার প্রথম অর্জন আমাদের 1947, সেই 47-এর কে বিরোধিতা করেছে? শেখ মুজিব করেছে। 71-এর যারা আমাদের হিরো, তারাও কি 1947 সালে রাষ্ট্রের কেউ বিরোধিতা করেছে? মুহাম্মদ আলী জিন্নার বোন ফাতেমা জিন্না নির্বাচন করেছেন, তাকে আইয়ুব খানের বিরুদ্ধে জয়ী করবার জন্য শেখ মুজিব 3 রাত 24 ঘন্টা কাজ করেছে। মুহাম্মদ আলী জিন্নার মৃত্যুর পরে তারা গড়াগড়ি নিয়ে কেঁদেছে, অসমাপ্ত আত্মজীবনী পড়েন। তাহলে এই যে বাঙালি জাতীয়তাবাদের ন্যারেটিভ, যেই বাঙালি জাতীয়তাবাদ গল্প শুরু করে 71 থেকে এর আগে 200 বছরের কোনো লড়াই নাই, যেই বাঙালি জাতীয়তাবাদ বলে যেখানে পাহাড়ি, বিহারি, বাঙালি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে বাঙালি হয়ে যাবে, এখানে আর কোনো জাতিসত্তার আর কোনো পরিচয় নাই। এই যে জাতিবাদী রাজনীতি, সবাইকে বাঙালি করে তোলা, সেই বাঙালি করে তোলবার সর্বনিকৃষ্ট ফলাফল হয়েছে শাহবাগের জঘন্যতম মব। সেই শাহবাগের জঘন্যতম মব দিয়ে এই বাঙালি জাতীয়তাবাদের নামে আমাদের দেশে বিচারিক হত্যাকাণ্ডকে সব থেকে বড় লেজিটিমেসি দেওয়া হয়েছে। অদ্ভুত, আমরা কি দেখলাম আমাদের এই ঘোষণাপত্রে সেই যে বাঙালি জাতীয়তাবাদের বয়ান, তারই মনে হয় যেন একটা কন্টিনিউশন করা হয়েছে, তার ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। তাহলে এই বাঙালি জাতীয়তাবাদের বয়ান, যেই বয়ান মানুষকে জুডিশিয়াল কিলিং করতে পারে,
গুম করতে পারে, খুন করতে পারে, হত্যা করতে পারে এবং বিরোধী দলে ভোট দেওয়ার ফলে ধর্ষণ করলে তার পক্ষে আবার ন্যারেটিভ তৈরি করতে পারে, সেই বাঙালি জাতীয়তাবাদের বয়ানের জন্য তো হাজারো মানুষ জীবন দেয় নাই। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে স্পষ্ট বলতে হবে, এইটা কি আপনি লিখেছেন? এইটা লেখার কথা আসিফ নজরুল সাহেবের, উনি আইন উপদেষ্টা। তাহলে আইন উপদেষ্টাকে বলতে চাই, আপনি যে ড্রাফট করেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছেন, জামাত ইসলামী আপনারা কেন এখনো বলছেন না আপনারা এখানে 47 নিয়ে কথা বলেছেন, কি বলেন নাই? বিএনপি যদি বলে যে তারা 47 এর বিপক্ষে অবস্থান নিয়েছে, ঠিক আছে, আমরা তাহলে বিএনপি বিপক্ষে রাস্তায় অবস্থান নিব এবং সেটা সামনের নির্বাচনে অবস্থান নিব। 47 এর ধারাবাহিকতা হলো 1971, সেই 1971 এর চূড়ান্ত ধারাবাহিকতা আমাদের 2024। 47, 71, 24 কে একটার বিপরীতে আরেকটা বারবার দাঁড় করানোর চেষ্টা হয়েছে। প্রত্যেকটা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র, এই প্রত্যেকটা আমাদের জান গেছে, জীবন গেছে, জমান গেছে, আমরা প্রত্যেকটাকে সমানভাবে ধারণ করি বন্ধুরা। সুতরাং আপনাদেরকে দ্বিতীয়ভাবে বলি, বাঙালি জাতীয়তাবাদের যে সূচনা বিন্দু, সেইখান থেকে এই ঘোষণাপত্র শুরু হয়েছে, এটা আমাদের জন্য লজ্জা। দ্বিতীয় কথা, 1975 সালে যে 7ই নভেম্বর ঐতিহাসিক সিপাহী জনতার যে বিপ্লব, এটা এখানে উল্লেখ আছে, অসাধারণ, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। 1990 সালে যে অভ্যুত্থান হয়েছে সেইটাও আছে, কিন্তু 1990 এর পরে এই ঐতিহাসিক যে অভ্যুত্থানটা হলো, এরপরে সকল রাজনৈতিক দলগুলো মিলে যে একটা সমঝোতা করেছিল, 91 এর পরেই সেই সমস্ত রাজনৈতিক দলগুলো সেই সমঝোতা যে ভেঙে ফেলেছিল, রাজনৈতিক দলগুলো যে বিশ্বাসঘাতকতা করেছিল, তার কোনো প্রতিধ্বনি কেন ঘোষণাপত্রের মধ্যে নাই? আমাদেরকে বলেন। আমরা এই জুলাই আমাদেরকে রাজনৈতিক দল অসাধারণ স্টেক, বিরাট শরিকানা, কিন্তু রাজনৈতিক দল যদি এই অভ্যুত্থান একা করতে পারতো, তাহলে জামাতি ইসলামীর 6 জন প্রধান নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া যাইতো না, ওই সময় তারা ফেলাই দিতে পারতো হাসিনাকে। বেগম জিয়াকে জেলে যাওয়া লাগতো না, হাত পাকা হয়ে ফেলা লাগতো না, তখনই বিএনপি ফেলাই দিতে পারতো। এর মানে সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি সবাই মিলেই তো এটা করেছে। যেখানে একটি থানা দিয়ে একটি সংসদীয় আসন, যার জনগণ এবং আয়তন বাংলাদেশ বাগেরহাটের সদর উপজেলার থেকেও অনেক ছোট, সেই ক্ষেত্রে আমি জানাতে চাই, বাগেরহাটের সদর উপজেলাকে আয়তন এবং জনসংখ্যার দিক দিয়ে নতুন করে একটি সংসদীয় আসন চিন্তা ভাবনা করা হোক। জেলা থেকে আগত নেতৃবৃন্দ এবং ঢাকাস্থ যত ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছেন, সাংবাদিক ভাই বোনেরা, প্রশাসনের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা বাগেরহাটবাসী সব সময় অবহেলিত ছিলাম। আপনারা দেখেছেন গত 16 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার, স্বৈর শাসক বাংলাদেশের উপরে যে জুলুম অত্যাচার করেছে, সেই স্বৈর শাসকের আপন চাচাতো ভাই এবং তার ভাইয়ের ছেলে বাগেরহাটে 2টি আসনে এমপি ছিলেন। তারা বাগেরহাটে নামে মাত্র এমপি ছিলেন, কিন্তু বাগেরহাটে থেকে তারা বাগেরহাট জনগণের সাথে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বাগেরহাট জনগণের সাথে অন্যায় অত্যাচার জুলুম করেছে। এমনকি বাগেরহাটের শিক্ষা প্রতিষ্ঠানে, মহিলা হোস্টেলে তারা বাসভবন বানিয়ে অবস্থান করেছিল। আপনারা তারা যে অন্যায় অত্যাচার জুলুম করেছে, বাগেরহাটবাসী কখনো ভুলবে না। আর আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার, আমরা গত 5ই আগস্ট বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছি, আমরা রক্ত দিয়েছি, আমাদের ছাত্র জনতা এবং আমাদের দলীয় নেতৃবৃন্দ যারা শহীদ হয়েছেন, তাদের সেই সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যে সিদ্ধান্ত তারা নিয়েছে, বর্তমান নির্বাচন কমিশন তারা একটি প্রস্তাব দিয়েছে যে বাগেরহাটের 4টি আসন, এটা পুনর্বিন্যাসের নামে 3টি আসন করার যে প্রস্তাব দিয়েছে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আজকের এই মানববন্ধন থেকে। এবং আমাদের বাগেরহাটবাসীর দাবি 5টি আসনের এবং আমাদের অধিকার 4টি আসন। আপনারা দেখেছেন যে বাগেরহাট জেলার যে ভৌগোলিক অবস্থান, সেই অবস্থান থেকে কোনো অবস্থাতেই যে 3টি আসনের প্রস্তাব এসেছে, সেটি কোনো অবস্থাতেই সম্ভব নয়। কারণ বাগেরহাট 1 আসন, ফকিরহাট, মোল্লারহাট, চিতলমারি। 2 আসনে ছিল বাগেরহাট, কচুয়া, এবং বাগেরহাটের সাথে এখন জুড়ে দেওয়া হয়েছে রামপাল, মংলার যে অবস্থান, সেখান থেকে মংলাকে কেটে নেওয়া হয়েছে আপনার
শরণখোলা মোড়গঞ্জের সাথে মোংলার বর্ডার আছে, আপনার খুলনার সাথে এবং সুন্দরবনের সাথে। সুন্দরবন আমাদের বাগেরহাট জেলার মধ্যে আছে, কিন্তু সেই সুন্দরবনে বিশাল একটি এলাকা আছে যেখানে কোনো, আপনারা জানেন এটি ম্যানগ্রোভ ফরেস্ট, এখানে কোনো জনবসতি নাই। আয়তনের দিক দিয়ে যদি জনবসতি চিন্তা করা হয় তাহলে আমি বলবো নির্বাচন কমিশন এটি ভুল করেছেন, আবার পুনর্বিবেচনা করেন। কারণ মোংলা থেকে শরণখোলার দূরত্ব প্রায় 60-70 কিলোমিটার এবং সেখানে কোনো যাতায়াত ব্যবস্থা নাই। যাতায়াত ব্যবস্থা একমাত্র নৌকা। আর আমাদের রামপাল মোংলা একসাথে আছে দীর্ঘদিন, সেই 1970 সাল থেকে রামপাল মোংলা একটি আসন, শরণখোলা মোড়গঞ্জ একটি আসন এবং বাগেরহাট 2 আসন, বাগেরহাট সদর কচুয়া এবং শীতলমারি মোল্লারহাট ফকিরহাট 1 নম্বর আসন। আমাদের যে 4টি আসন ছিল 1970 সাল থেকে, এটি আমাদের বাগেরহাটের সাধারণ জনগণের প্রাণের দাবি, সর্বস্তরের জনগণের দাবি। 4টি আসন আমাদের দিতে হবে, রাখতে হবে। এই দাবি আমরা ইনশাল্লাহ আদায় করে ছাড়বো। এটি আমাদের অধিকার। যে প্রস্তাব এসেছে আমি মনে করি সেটা কোনো আগ্রহ মানা হয়নি, কোনো সাংবিধানিক নিয়ম মানা হয়নি। আমি এই নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব, আমাদের যে দাবি আপনারা মেনে নেবেন, আমাদেরকে রাস্তায় নামাবেন না। আমরা যেন রাস্তায় নেমে আমাদের আন্দোলন না লাগে। যদি আমাদের রাস্তায় নামতে হয়, আপনারা জানেন বাগেরহাট জেলায় অবস্থিত মোংলা পোর্ট, এই পোর্ট বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পোর্ট। আমাদের বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ এবং সুন্দরবন বিশ্ব ঐতিহ্য স্থান পেয়েছে। আমরা যে চিংড়ি মাছ উৎপাদন করি, বাংলাদেশে প্রায় 70% চিংড়ি মাছ বাগেরহাটে উৎপাদন হয়। এই চিংড়ি মাছ বিদেশে রপ্তানি হয়, বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি। মোংলা পোর্ট আমাদের ইকোনমিকে সচল রাখে, ইপিজেড ইকোনমিকে সচল রাখে। আমি অনুরোধ করব, আমাদের যে অধিকার, এই অধিকার আপনারা ফিরিয়ে দিন এবং বাগেরহাট জনগণের দাবি। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে চমৎকারভাবে তাদের যুক্তি তর্ক তুলে ধরেছেন। হঠাৎ করে রাতের অন্ধকারে চোরা কারবারিদের মতো একটি নির্বাচন কমিশন, আমরা মনে করেছি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এই নির্বাচন কমিশন জনগণের আশা আকাঙ্ক্ষা এবং সাংবিধানিক চেতনাকে ধারণ করবে। আমরা ব্যথিত হয়েছি, দুঃখিত হয়েছি। বাগেরহাটের প্রতিটি মানুষের হৃদয় দ্বিখণ্ডিত হয়েছে। জনগণের প্রতিনিধিত্ব যে আরপিও আইন, সে আইন লঙ্ঘন করে, সংবিধান লঙ্ঘন করে, সাংবিধানিক পদে তারা দায়িত্ব পালন করে বাগেরহাটবাসীর নাগরিক মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার রাতের অন্ধকারে হরণ করেছে এই নির্বাচন কমিশন। আমি মনে করি এই নির্বাচন কমিশন বিরুদ্ধে আমরা দাবি তুলেছি। আমাদের অবিলম্বে শুভবুদ্ধির উদয় হবে। তারা আমাদের 4টি সংসদীয় আসন 70 সাল থেকে বিদ্যমান। সারা বাংলাদেশের 300টি সংসদীয় আসন রয়েছে 64 জেলার। কোথাও তারা হাত দেয় নাই, শুধুমাত্র বাগেরহাট জেলায় তারা হাত দিয়েছে। এর কারণ কি? আপনারা বাগেরহাটবাসীর সাথে ষড়যন্ত্র, চক্রান্ত, দুরভিসন্ধি করছেন। বাগেরহাটবাসী জানে পীর খানজাহান আলী রহমাতুল্লাহ তার স্মৃতি বিজড়িত বন্যভূমি হলো বাগেরহাট। বাগেরহাটবাসীর জানে কিভাবে দাবি আদায় করতে হয়, কিভাবে লড়াই সংগ্রাম করে দাবি আদায় করতে হয়। বাগেরহাটবাসী আপনাদেরকে শিখিয়ে দেবে। আগুন নিয়ে ছিনিমিনি খেলবেন না। বাগেরহাটবাসীর নৈতিক অধিকার, নাগরিক অধিকার, মানবিক মূল্যবোধ, মানবিক মর্যাদা হরণ করার নৈতিক অধিকার। 5ই আগস্ট স্বৈরাচারী খুনি হাসিনা আন্দোলনের মাধ্যমে এদেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা এখনো প্রশাসনের ভিতরে রয়েছে। সেই দোসরদের কেউ হয়তো এই টেকনিক্যাল কমিটির ভিতরে থেকে আমাদের বাগেরহাটের 4টি আসনকে 3টিতে রূপান্তরিত করার যে ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে সারা বাগেরহাটবাসী আমরা জেগে উঠেছি, আমরা প্রতিবাদ করছি। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন 1970 সালে পাকিস্তানের যে শেষ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে যে আসন বিন্যাস হয়েছিল, সেখানে স্থানীয় জনগণের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তাদের মতামতের ভিত্তিতে এই আসন নির্ধারণ করা হয়েছিল। সেই মতে আমাদের বাগেরহাট জেলায় 4টি আসন ছিল। আজকে ষড়যন্ত্রমূলক
ভাবে আমাদের একটি আসন কেটে নেওয়া হয়েছে। এর একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য হলো এই বাংলাদেশে যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনকে বিঘ্নিত করা, সেই নির্বাচনকে বিলম্বিত করা। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। আমরা প্রশাসনকে বলবো, প্রধান উপদেষ্টাকে বলবো, ওই ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে পা দেবেন না, আমাদের আসন ফিরিয়ে দেন। নির্বাচন যথাসময়ে ফেব্রুয়ারির প্রথম অধ্যায়ে হবে এবং আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। যেইখানে রাজনৈতিক দলের ইনভলভমেন্ট আছে, কোথায় 1975-এর 7ই নভেম্বর, 1990 সেই জিনিসগুলোকে এখানে অ্যাড্রেস করা হলো, কিন্তু যেই ঐতিহাসিক পর্বগুলোতে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা নাই, অরাজনৈতিক মানুষেরা সব থেকে বড় রাজনৈতিক কাজ করেছে, তার একটাকেও অ্যাড্রেস করা হয় নাই। প্রমাণ, পিলখানা হত্যাকাণ্ড হলো এমন হত্যাকাণ্ড যেটা স্বাধীন বাংলাদেশের মধ্যে বসে, তার বুকের উপরে বসে দেশপ্রেমিক সেনাবাহিনীকে ভারতীয় আধিপত্যবাদ সমস্ত শক্তি ব্যবহার করে আমাদের ভাইদেরকে, বোনদেরকে তাদের চোখের সামনে মুহুর্মুহু হত্যা করে তাদের লাশগুলো ভাসিয়ে দিয়েছে। আমরা চারপাশে তাকিয়ে রয়েছে। এইরকম আমাদের সামরিক বাহিনীর উপরে হত্যাকাণ্ড আপনারা পারলে বলেন তো, 1971-এ পাকিস্তানও কোন ক্যান্টনমেন্টে এইরকম আক্রমণ চালিয়ে আমাদের সামরিক বাহিনীর দেশপ্রেমিক অফিসারদেরকে মারতে পারছে কিনা আপনারা বলেন। পাকিস্তান আমাদের আর্মিকে যেরকম এইরকম মারতে পারে নাই, ভারত এবং আওয়ামী লীগ মিলে পিলখানায় আমার 57 জন সেনা অফিসারকে জঘন্যতম ভাবে হত্যা করলো, তার স্বীকৃতি এখানে নাই। বলা হয় নাই যে পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে হাসিনা ভারতকে এইখানে চূড়ান্ত ভাবে অনুপ্রবেশ ঘটিয়েছে। বন্ধুরা আমার, 2013 সালের শাপলা, মানে এমন ব্যাপার যে আমরা এগুলো নিয়ে এখন বাঙালি জাতীয়তাবাদ হলো এমন ন্যারেটিভ যা আপনি যদি ন্যূনতম মুখে দাড়ি থেকে, পাঞ্জাবি থেকে মুখের আগে পরে বিসমিল্লাহ বলেন, অথবা আপনার সারা শরীরে মুসলমানিত্বের ন্যূনতম চিহ্ন থাকে, আপনি মানুষ থেকে মানুষ হয়ে উঠতে পারবেন না। এবং আজ এই জুলাইয়ের পরেও সেই মানুষগুলোকে মানুষ থেকে মানুষ হয়ে ওঠার নাগরিক ন্যূনতম মর্যাদার স্পেস দেওয়া হয় নাই। যেই শাপলা গণহত্যায় সারা ঢাকার মধ্যে রাতের আধারে প্রকাশ্য দিবালোককে গুলি চালিয়ে অগণিত মানুষকে হত্যা করা হলো, এবং যেটার মধ্য দিয়ে ফজরের মধ্যে রক্ত ধুয়ে হাসিনা প্রথম শক্তি পেল যে কোনো গণহত্যা চালিয়ে ফজরের আগে রক্ত ধুয়ে আবার দেশ চালানো যায়। সেই গণহত্যার কোনো স্বীকৃতি নাই। আপনি 3টে শব্দ লাগতো ভাই। আপনি যেখানে বললেন 1975-এর 7ই নভেম্বর, আপনি বললেন 90-এর অভ্যুত্থান, আপনি বলেন যে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, আপনি এতটুকু ঠিক কোন রাজনীতির কারণে বাদ দিলেন? পিলখানা হত্যাকাণ্ডের কথা বললে ক্যান্টনমেন্ট খেপে যায়, আমি বুঝি। এই আন্দোলনটি ক্যান্টনমেন্ট করে দিছে। এই ঘোষণাপত্রের মধ্যে বলা হয়েছে সামরিক বাহিনী জনতার পক্ষে অংশ নিয়েছে, আপনারা আবারও তাদেরকে পক্ষে রাখার কথা বললেন। বরং বলা দরকার ছিল 5ই আগস্ট যখন ছাত্র জনতা বঙ্গপালের মতো গণভবনের দিকে জীবনের ঝুঁকি নিয়ে সবাই ছুটে এসেছিল, সামরিক বাহিনী দেশের শৃঙ্খলার স্বার্থে তাদের সামনে থেকে প্রতিবন্ধকতা সরিয়ে দিতে বাধ্য হয়। সামরিক বাহিনী নিজের অক্ষুণ্ণতা বজায় রাখার জন্য দেশপ্রেমিক জনতার সাথে মিলে যেতে বাধ্য হয়েছিল। নইলে এত তার আগে দিলে এত জান কিভাবে যায়? অথচ আপনি থেকে স্টেক বানিয়ে দিলেন। তাহলে পিলখানার কথা বললে আর্মি খেপে যাবে, আপনি কি এই জন্য পিলখানার কথা বললেন না? শাপলার কথা বললে কেউ কোনো বুদ্ধিজীবী এখন এই অভ্যুত্থানকে রাইট উইং অভ্যুত্থান বলে। কিরে ভাই, এই উপদেষ্টাদের মধ্যে একমাত্র ধর্ম উপদেষ্টা ছাড়া আর কে রাইট উইং এর? এখানে জাসদের আছে, কে নাই আমাকে বলেন। তাহলে কি রেজওয়ানা হাসান আপা, শারমিনা মুর্শিদ ওনাদেরকে এখন বোরকা পরাইয়ে দিয়ে রাইট উইং বানাই ফেলতে হবে? তাহলে তো উচিত তাদেরকে বোরকা সাপ্লাই দেওয়া। এই জন্য রাইট উইং বানাইতে পারতেছে, অথচ এরকম ইনক্লুসিভ গভর্নমেন্ট কবে হয়েছিল? তা আপনাদেরকে বলতে চাই যে এই শাপলার এই যে যাত্রাবাড়ি থেকে শুরু করে আলিমরা সারা দেশে, আপনারা মিডিয়ার ভাইয়ের একটা ভিডিও কালকে দেখেছেন, আমরা এর আগে কেউ দেখি নাই। এই এতদিন পর ভিডিওটা সামনে এসেছে। যাত্রাবাড়িতে একটা ছোট স্কুলের মেয়ে পুলিশের তুমুল গোলাগুলির মধ্যে কিভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। ভাই আপনি ভাবেন, এই বাচ্চাটা আপনার মেয়ে, আপনার বোন, আপনার ভাতিজি, আপনার ভাগ্নি। আমরা এখন ডিটেক্ট করতে পারিনি এই বাচ্চাটা বেঁচে আছে কিনা। পরে আমরা নিউজে দেখলাম এরকমই একটা বাচ্চার মতো দেহ পুলিশের গাড়ির মধ্যে নিথর হয়ে পড়ে আছে। এই বাচ্চাটা কিনা জানি না। যেই যাত্রাবাড়ি স্টালিনগ্রাদ হয়ে উঠলো আলেমদের কাছে,
সেই শাপলাকে আপনি বাদ দিয়ে আপনি কোন ফ্যাসিবাদ আবার আনতে চান? আপনাদের এত হীনমন্যতা কিসের? শাপলাই হীনমন্যতা, পিলখানায় হীনমন্যতা, তাহলে তাদের রক্তের বিনিময়ে যে সরকারে আছেন সেখানে থাকতে আপনাদের লজ্জা হয় না? আপনাদেরকে সর্বশেষ আপনারা বলতে চাই, এই যে হাসিনা পালাইতে বাধ্য হইছে যেই জেনজিদের কারণে, সেই জেনজিরা কিন্তু রাজনীতি সচেতন হয়েছে ঐতিহাসিক একটা ইভেন্টের মধ্য দিয়ে। এইটার কথা কেউ বলে না। যেই জেনজিরা ইসলাম নিয়ে রাস্তায় নেমে গণহত্যাকারীকে পালাতে বাধ্য করেছে, রাজনৈতিক দল তাদেরকে ইমাম মেনে পিছনে মুক্তাদি হিসেবে দাঁড়িয়েছে, সেই জেনজিরা প্রথম রাষ্ট্রের মালিকানা গ্রহণ করে নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে। সেই নিরাপদ সড়ক আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, 6, 7, 8, 9 এর বাচ্চারা, তাদের বাবারা মায়েরা খাবার নিয়ে রাজপথে নেমেছিল। ওই সময় রাজনৈতিক দলগুলো তাদের সাথে শতভাগ নামতে পারলে আওয়ামী লীগ ওই দিনই পড়ে যেত। আমাদের নিরাপদ সড়ক আন্দোলনে আমাদের বাচ্চাগুলো কিভাবে রক্তাক্ত হয়েছে, কিন্তু এই রক্তাক্ত হওয়ার মধ্য দিয়ে তারা প্রথম এই এস্টাবলিশমেন্টকে, ফ্যাসিবাদকে গালি দেওয়া শিখেছে। তারই চূড়ান্ত পরিণতিতে মাত্র 5 বছরের মধ্যে আমরা হাসিনাকে পালাতে বাধ্য করতে পেরেছি। আপনারা নিরাপদ সড়ক আন্দোলনের কথাটাও বললেন না। সুতরাং প্রধান উপদেষ্টা মহোদয়, আপনাকে বিনীত অনুরোধ করি, এটা কোরআন না বা বাইবেল না যে কোনোভাবে সংস্কার করা যাবে না। প্লিজ এই ঘোষণাপত্রকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। মন্দের ভালো তো ভালো, কিছু তো হলো, কিন্তু এখানে অবশ্যই 1947-এর স্বীকৃতি এবং 1975-এর 7 নভেম্বর, 1990-এর অভ্যুত্থানের ঠিক সাথেই আমাদের পিলখানা, আমাদের শাপলা এবং নিরাপদ সড়ক আন্দোলনের ঐতিহাসিক ঘটনাকে একনোলেজ আপনাকে করতেই পারতে হবে। বন্ধুরা আমার, আরেকটা ওয়ার্ডিং নিয়ে কথা বলবো। এই ঘোষণাপত্রের মধ্যে বলেছে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়। হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় না, আমরা হাসিনার পতন ঘটিয়েছি বলতে হবে। ফ্যাসিবাদী হাসিনার পতন হয়, পালিয়ে যেতে বাধ্য করে। কোনো প্যাসিভ কথা বলা যাবে না, এখানে অ্যাক্টিভ, আমরা অ্যাক্টিভ মুডে ছিলাম, এখানে কোনো প্যাসিভ ভয়েস নাই। বলবেন যে অগণিত পুরো ছাত্র জনতার শক্তি তার পতন ঘটিয়েছে এবং সেই পতনের ফলে সে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। বন্ধুরা আমার, সর্বশেষ কথা বলি, এই ঘোষণাপত্রের রিঅ্যাকশনে এখানে অনেকগুলো গুমের কথা আছে, খুনের কথা আছে, কিন্তু বিচারিক হত্যাকাণ্ডের কথা নাই। অথচ এই ফ্যাসিবাদ যেটা করেছে, বাংলাদেশের বিচার কাঠামোকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এর মানে কি এইটা যে বিচারিক হত্যাকাণ্ড বললে জামাতের যে নেতাদের ফাঁসি হয়েছে তারা যদি একটা অ্যাডভান্টেজ পেয়ে যায় কিনা? আপনারা কি সেই ভয় থেকে বিচারিক হত্যাকাণ্ডের কথা বলেন নাই? প্লিজ এটা আপনাদেরকে বন্ধ করতে হবে। এবার বন্ধুরা, ঘোষণাপত্রের ফিডব্যাকের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে জুলাই সনদ নিয়ে আমরা প্রত্যাশা করছি আগামী কয়েকদিনের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে। নাম্বার 1, এই ঘোষণাপত্রে আপনারা যেরকম হুজুম বাজুম দিয়ে জাতিকে বুঝাইছেন, আপনারা এই জুলাই সনদে সর্বশেষ বলেছেন। আমার হাতে প্রধান উপদেষ্টা মহোদয় 5ই আগস্ট একটি দীর্ঘ বক্তৃতা দিয়েছেন। এই বক্তৃতার পুরো কপি আছে। এই বক্তৃতা অনুযায়ী উনি বলেছেন শীঘ্রই জুলাই সনদ বাস্তবায়ন হবে। এই জুলাই সনদের জন্য 19টা মৌলিক সংস্কারে সবাই ঐক্যমত্য পোষণ করেছে। এরপরে যে কথাটা আর বলা হয় না, এই 19টা ঐক্যমত্যের মধ্যে বিএনপি বলেছে তার মধ্যে 10টাই তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। তারা এসপি স্যারের সাথে যোগাযোগ করছে, এসপি অফিসে যে মিটিং করছেন, এসপি স্যারকে তারা হামলার ব্যাপারে, বাচ্চা থেকে বাচ্চারাও বলবে যে এনসিপি যদি গোপালগঞ্জে যায় তাদের উপর হামলা হওয়ার সম্ভাবনা আছে। পুলিশ যদি বলে যে না আমাদের কাছে তথ্য সংকট ছিল, আমাদের কাছে তথ্য ছিল না, এটা পুলিশ ভুল বলছে। তাদেরকে আশ্বস্ত করা হয়েছে, এনসিপির যারা জেলা নেতৃবৃন্দ ছিল তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে ভাই আওয়ামী লীগ তো এখন লুকায় আছে, পালায় আছে, তারা তো আর এখন বাড়িতে নাই। তারা আমাদেরকে বলছে কিংবা তারা আমাদেরকে আশ্বস্ত করছে যে তারা আমাদেরকে হামলা করবে না। এনসিপি কি আপনাকে পরবর্তী সময় আপনার সেফটি সিকিউরিটি বিষয়ে কোনো ধরনের সহযোগিতা করেছে কিনা? আসলে আমি সেফটি সিকিউরিটি কারোর কাছেই চাই না। পরিস্থিতি এটা এরকম ছিল যে নিজের অভিজ্ঞতা আর আল্লাহর উপর বিশ্বাস রেখেই আমি এই কাজটা করতে উদ্যত হই। আর আমার মনে হয়েছিল যে আমার আসলে ওই মুহূর্তে আল্লাহ ছাড়া আমাকে সেফটি দেওয়ার মতো আর কেউ নাই, যার কারণে এনসিপির কারোর সাথে আমার সেভাবে যোগাযোগটাও আসলে রক্ষা করা হয় নাই, এখন পর্যন্ত যোগাযোগ রক্ষা করি নাই। ছাত্র রাজনীতির ধরন কেমন হবে, কি করা যাবে কি করা যাবে না, ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো যখন শিক্ষার্থীদের চেয়ে বড় হয়ে ওঠে, শিক্ষার্থীদের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে, তখন তারা ফেসিস্ট হয়ে ওঠে। তাদেরকে কীভাবে জবাবদিহিতার মধ্যে আনা যায় এটাই আমরা বিশ্বাস করি।
এবং সেই কারণে আমাদের এই ক্যাম্পাস চার্টার। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা আজকে ক্যাম্পাস চার্টার আপনার সামনে তুলে ধরলাম। বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিক্ষার্থীদের জন্য লড়াই করা ছাড়া, শিক্ষার্থীদের জন্য কল্যাণকর একটা পরিবেশ করা ছাড়া অন্য কিছু বোঝে না। শিক্ষার্থীদের জন্য যেটা কল্যাণকর, শিক্ষার্থীদের জন্য যেটা উপযোগী, সেটার জন্য আমরা লড়াই করে যাব বলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ফলে আমরা দীর্ঘদিন ধরে প্রথম বর্ষ থেকে বৈধ সিট, নিরাপদ গণপরিবহন, নিরাপদ আবাসন, আমাদের ক্যান্টিন ব্যবস্থা সহ যত ধরনের সমস্যা আছে, আমাদের মেডিকেলের সমস্যা আছে, এগুলো সমাধান করার জন্য আমরা প্রশাসনকে প্রেশার দিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা কাজ চালিয়ে যাচ্ছিলাম। ফলে ছাত্র ফেডারেশন এই বিষয়ে ঐক্যবদ্ধ থাকবে। সদ্য জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি, জুলাই গণঅভ্যুত্থানে হামলায় জড়িত হওয়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে আমাদের এই নিষিদ্ধ সংগঠন বলতে রাষ্ট্রীয়ভাবে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তাদেরকে বোঝানো হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে 12ই আগস্ট আমরা সকল সংগঠন 35টা সংগঠন টিএস অডিটোরিয়ামে একত্রিত হয়েছিলাম এবং আমরা বেশ কিছু বিষয়ে ঐকমত্যও পোষণ করেছিলাম। কিন্তু পরবর্তীতে দেখতে পেয়েছি বিভিন্ন পক্ষের কারণে সে ঐক্যবদ্ধতা আমরা ধরে রাখতে পারিনি। কিন্তু এখনো সুযোগ আছে এবং এই ক্যাম্পাস চার্টার এই 1 বছর পরে হলেও এটার কোনো বিকল্প নাই। কারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষার্থীরা দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ এই ফেসিবাদের আমলে গণরুম গ্যাস রুমের জাতাকলে পিষ্ট হয়ে আবরারকে যেভাবে হত্যা করা হয়েছে এবং এখানে হাবিজুর মোল্লা, আবু বকরকে যেভাবে হত্যা করা হয়েছে, এসব দেখতে দেখতে তারা বিরক্ত। ফলে তারা এখান থেকে মুক্তি চায়। আমাদের এই ক্যাম্পাস চার্টার ওই শিক্ষার্থীদেরকে মুক্তির জন্যই আমরা এই ক্যাম্পাস চার্টারটা দিচ্ছি। ক্যাম্পাস চার্টার আপনাদের সামনে নিয়ে এসেছি। ফলে ক্যাম্পাসে আপনি ছাত্র রাজনীতি উঠিয়ে দিতে পারেন না। ক্যাম্পাসের ছাত্র রাজনীতি অবশ্যই থাকবে, যে কোনো ফর্মে থাকবে, সেটা গুপ্ত হোক, সেটা সুপ্ত হোক, সেটা প্রকাশ্যে হোক, যেভাবে হোক সেটা থাকবে। ফলে ক্যাম্পাস ছাত্র রাজনীতি যদি থাকে, এটাকে কীভাবে সংস্কারের মধ্যে দিয়ে নিয়ে আসা যায়, এটাকে কিভাবে প্রপিবল করা যায়, সেই কারণে কিছু মিনিমাম বিষয়ে আমরা এখানে উত্থাপন করলাম। আমরা কিভাবে এখনও 1 বছর পরে হলেও আমরা কিভাবে মিনিমাম কিছু বিষয়ে একতাবদ্ধ হতে পারি, কিভাবে একমত পোষণ করতে পারি, সেটা নিয়ে আমাদের আজকে এই প্রস্তাব। ফলে এখনও সময় আছে, প্রত্যেকটা ছাত্র সংগঠন যদি এই বিষয়গুলোতে একমত হয়। ছাত্র ফেডারেশন ডাক দিয়েছে সবাইকে একমত হওয়ার, ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছে। ফলে এখানে অন্যান্য ছাত্র সংগঠনগুলো যদি এখানে আমাদের সাথে একমত পোষণ করে, আমাদের ক্যাম্পাস চার্টারে একমত পোষণ করে, তাহলে আমরা একটা বেটার ক্যাম্পাস পেতে পারি সামনে।